সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞানের ৩ নম্বর অধ্যায় বল অধ্যায়ের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের প্রথম টাইপ জড়তা এবং বলের প্রকৃতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। কি বলছে দেখো, চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি কেন? দেখো আমাদের একটু চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। মনে করে এই একটা গাড়ি আছে, এই যে গাড়ি, এই গাড়ির মধ্যে তুমি কি আছে, তুমি এখানে বসে তুমি ড্রাইভিং মানে গাড়িটা চালাইতেছো তুমি, ঠিক আছে? গাড়িটা কি অবস্থায় আছে? গাড়িটা প্রথমে আছে স্থির অবস্থায়, গাড়িটা স্থির অবস্থায় আছে। তো তুমি যখন গাড়িটা চালাবা তখন গাড়িটা তো গতিশীল হবে, তাই না? তখন কি হবে, তুমি পিছনের দিকে একটু কি করবা, হেলে পড়বা, তুমি পিছনের দিকে একটু হেলে পড়বা, ঠিক আছে? তো এই যে এটা কেন হয় ভাইয়া, এটা হইতেছে তোমার স্থিতি জড়তার কারণে হয়। এটা কোন জড়তার কারণে হয়? স্থিতি জড়তার কারণে এটা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, আমি আরেকটা জিনিস আঁকলাম। মনে করো এই যখন আরেকটা গাড়ি আঁকলাম আমি, এই যে মনে করো এই গাড়িটা কি আছে, আগে গাড়িটা কি ছিল? স্থির অবস্থায় ছিল। এখন গাড়িটা হইতেছে তোমার গতিশীল, মানে গাড়িটা কি হইতেছে, গাড়িটা চলতেছে। তো এখন এই যে সেম ভাবে তুমি এখানেও কি আছো, তুমি এখানে বসে গাড়িটা চালাইতেছো। তো এই দেখো, এই যে গাড়িটা তুমি যখন থামাবা, গাড়িটা কি হবে, তুমি এখানে কি হবে, থামাবা। তো থামানোর সময় তুমি যখন ব্রেক চাপবা, তুমি তখন সামনের দিকে একটু হেলে পড়বা, ঠিক আছে? সামনের দিকে তুমি তখন হেলে পড়বা। তো এই যে এটা কেন হয়, এটা হইতেছে তোমার গতি জড়তার কারণে, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে কি বললাম, এই গাড়িটা কি আছে, স্থির অবস্থায় আছে। প্রথম যে হলুদ যে গাড়িটা, এটা হইতেছে তোমার স্থির অবস্থায় আছে। তো তুমি গাড়িটা চালাইতেছো, তুমি গাড়িটা যখন চালানো শুরু করবা তখন কি হবে, তুমি পিছনের দিকে একটু হেলে পড়বা। তো এই যে হেলে পড়াটা, এটা কেন হইতেছে? স্থিতি জড়তার কারণে হইতেছে। আবার 2 নম্বর গাড়ির ক্ষেত্রে দেখো, এই যে সবুজ কালার যে গাড়িটা, এখানেও কি হয়েছে, গাড়িটা আগে থেকে গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে? তখন তুমি গাড়িটাকে ব্রেকটা তুমি চাপবা, তখন কি হবে, তুমি সামনের দিকে একটু হেলে পড়বা। আগের চিত্রে তুমি পেছনের দিকে হেলে পড়ছিলা, এখন সামনের দিকে একটু হেলে পড়বা। এই যে সামনের দিকে হেলে পড়তেছে, এটা কেন হইতেছে ভাইয়া? তোমার গতির জড়তার কারণে হইতেছে, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো চলন্ত গাড়িটা চলতেছে, নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি কেন? ঠিক আছে, এই যে আমরা গাড়ি থেকে আমরা যখন একটা গাড়ি, মানে মনে করো যে ট্রেন একটা যাইতেছে, ঠিক আছে? এই যে ট্রেনটা মনে করো যাইতেছে, তো এই যে ট্রেনের মধ্যে ট্রেন থেকে আমরা যখন লাফ দিই, আমরা অনেকে আছাড় খেয়ে পড়ি না? যদি এটা করা ঠিক না, তবে অনেকে কিন্তু দেখো চলন্ত ট্রেনটি কিন্তু লাফ দেয়, তারা কি হয়, আছাড় খেয়ে কিন্তু পড়ে, ঠিক আছে? তো এটা কারণ কি ভাই? এটা কারণ হইতেছে তোমার গতি জড়তার কারণে হয়ে থাকে, ঠিক আছে? এটার কারণ কি? এটার কারণ হইতেছে গতি জড়তার কারণে হয়ে থাকে। আচ্ছা, তোমরা পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি? নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টা ভাইয়া? নিউটনের গতি বিষয়ক সূত্র হইতেছে 3টা। গতি বিষয়ক সূত্র কয়টা আছে? 3টা সূত্র আছে, ঠিক আছে? ওই যে তোমার যে কি বলে, প্রথম সূত্র কি বলছিল সে? প্রথম সূত্র বলছিল হইতেছে তোমার, আমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় চলতে থাকবে, এরকম একটা সূত্র বলছিল না? আর 2 নম্বর সূত্র থেকে কী পাওয়া যায়, তোমার যে F=ma, এই সূত্রটা পাওয়া যায়। আর 3 নম্বর সূত্রে কি বলছে? 3 নম্বর সূত্রে বলছে তোমার প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই যে এটা, তাই না? এগুলা কিন্তু নিউটনের কিন্তু তার গতিসূত্রে কিন্তু বলে গেছে। তো তার নিউটন গতি বিষয়ক সূত্র কয়টা? নিউটনের গতি বিষয়ক সূত্র হইতেছে 3টা। আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে, আমরা এই 3টা সূত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, দেখো প্রথম প্রশ্ন, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা যায়? কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা যায়? দেখো ভাইয়া, আমাদের বইয়ে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। কি লেখা আছে? ভর হচ্ছে জড়তার পরিমাপ। মানে কি জড়তার পরিমাপ? কি এই যে ভরটা হইতেছে কি জড়তার পরিমাপ। মনে করো এই যে এখানে মনে করো কি বললাম, এই যে বস্তুটা, এই এটা মনে করো তোমার যে 5 কেজি একটা বস্তু, এটা হইতেছে একটা 5 কেজি বস্তু। আর এই যেখানে একটা বস্তু আছে, এটা মনে করো যে তোমার 100 কেজি বস্তু, ঠিক আছে? তো তুমি যদি এটাকে বল প্রয়োগ করো, তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা কি হবে, সহজে সরে যাবে, তুমি সরাইতে পারবা। কিন্তু এটাকে তুমি সেম পরিমাণ বলে কিন্তু তুমি এটাকে সরাতে পারবে না, এটাকে অধিক পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তাই না? এটাকে অনেক বেশি বল পরিমাপ করতে হবে। তো জড়তার মানে কি? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে ধর্ম বা প্রবণতা, সেটাকে আমরা জড়তা বলি, তাই না? তো আমি তো কম বলেই
আমি খুব সহজে এই যে 5 কেজি বস্তুটাকে আমি সরাইতে পারতেছি। আর যার ভর বেশি মানে 100 কেজি বা 100 কেজি না বলে আমি এটাকে 500 কেজি বললাম, তার ভর কী হবে, আরও বেশি হবে। তো এটাকে সরাইতে আমার আরও বেশি কষ্ট হবে, তাই না? তো এই যে এটা কি বললাম, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়, ভর দ্বারা পরিমাপ করা হয়। ঠিক আছে, দেখছো এটা কতবার আসছে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, ভর দ্বারা জড়তা পরিমাপ করা হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? এই যে নিউটনের যে 3টা সূত্র বললাম না, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এর মধ্যে এই যে প্রথম সূত্র, এই প্রথম সূত্র থেকে কি পাওয়া যায়, বলের যে সংজ্ঞাটা পাওয়া যায়। ঠিক আছে, তো প্রথম সূত্র থেকে কি পাওয়া যায়, বলের সংজ্ঞা পাওয়া যায়। সাথে একটু জেনে রাখো, বলের সংজ্ঞা প্লাস এই যে জড়তার যে জিনিসটা, এটা আমরা বুঝতে পারি কেন ভাইয়া। দেখো তার যে প্রথম সূত্র কি বলছিল, এই যে বাহ্যিক কোনো বস্তুর উপর যদি আমি যদি কোনো যদি বাহ্যিক যদি বল যদি প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে। ওই যে জড়তা মানে কি, যে কোনো বস্তু তার যে আদি অবস্থায় থাকার যে প্রবণতা, সেটাই তো জড়তা বলি, তাই না? দেখো আমি যদি বল প্রয়োগ না করি, স্থির বস্তুটা কিন্তু স্থির অবস্থায় থাকতেছে, গতিশীল বস্তুটা গতিশীল অবস্থায় থাকতেছে, তাই না? এটা তো জড়তার এটা ধর্ম, আমরা কিন্তু বুঝতে পারি জড়তার। ঠিক আছে, আর সংজ্ঞা, বলের সংজ্ঞা আমরা এটা বুঝতে পারি। আর যে 2 নম্বর যে সূত্র থেকে আমরা কি পাওয়া যায়, বলের মান বের করা যায়, বলের মান, ওই যে F = ma, এই সূত্রের মাধ্যমে কিন্তু F এর মান আমরা বের করতে পারি, তাই না? এটা একটু মনে রাখবা। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, বলের মাত্রা কোনটি? আচ্ছা, এটা কি আমরা দেখাইছি, এটা দেখানো হয় নাই, এটা হবে তোমার প্রথম সূত্র। আনসার হবে কোনটা, আনসার হবে প্রথম সূত্র। পরবর্তী প্রশ্ন দেখো, বলের মাত্রা কোনটি? আচ্ছা দেখো, আমরা বলের সূত্র কি ভাইয়া, F = ma, ma। আচ্ছা, এখন m মানে কি, ভর, ভরের একক কি, কেজি। এ মানে কি, ত্বরণ, ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হইতেছে যদি বলে বলের একক কি, তাহলে কেজি মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে, একক বললে। আর এখন আমাকে তো বলছে মাত্রা, দেখো এই যে ভরের মাত্রা কি ভাইয়া, ভরের মাত্রা হইতেছে বড় হাতের m। ঠিক আছে, আর ত্বরণের মাত্রা কি, LT-2, LT-2। দেখো কীভাবে আসছে, দেখো এই যে মিটার না, এই মিটারের জন্য মাত্রা কি হবে, বড় হাতের L হবে। সময়, সেকেন্ড মানে কি সময়, সময়ের জন্য মাত্রা কি, বড় হাতের T, উপরে -2 আছে, এই যে -2, এই যে এটা হইতেছে কি বলের মাত্রা, MLT-2, MLT-2 কোথায় আছে দেখো, MLT-2 দেখো কোন নম্বরে কিন্তু দেওয়া আছে, MLT-2। ঠিক আছে, তো সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারি। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? দেখো আমি কিন্তু একটু আগে বলছিলাম, নিউটনের যে গতির যে প্রথম সূত্র, সেখান থেকে কী পাওয়া যায় ভাইয়া, সেখান থেকে পাওয়া যায় হইতেছে বল আর জড়তার ধারণা পাওয়া যায়। একটা হইতেছে বল আর একটা হইতেছে তোমার জড়তা, এই দুইটার ধারণা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এটা আনসার কোনটা হবে, এটা আনসার হবে ক নম্বরটা। এখন দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, বলছে যে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয়? দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয়? আচ্ছা দেখো, এই যে আমি একটু আগে যে বললাম, এই যে বস্তুটা, এটা মনে করে যে 5 কেজি, এটা উদাহরণ দিলাম না, এই যে 5 কেজি আমি এটাকে সরাইতে চাইতেছি, তার মানে কি আমি এটাকে এইদিকে বরাবর আমি বল প্রয়োগ করব। তো দেখো দুইটা বস্তুর কিন্তু স্পর্শ হইতেছে, সংস্পর্শ কিন্তু লাগতেছে, স্পর্শ হইতেছে না, তো এটাকে আমরা বলি কি, স্পর্শ বল। আর এমন কিছু, আর যদি মানে স্পর্শ ছাড়াই যদি কোনো যদি বলের যদি সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি অস্পর্শ বল। এরকম কি কি আছে অস্পর্শ বলের মধ্যে, এই যে তোমার যে ঘর্ষণ বল আছে, ঠিক আছে, ঘর্ষণ বল আছে, এরপর আর কি কি আছে তোমার, যে টান বল, আচ্ছা এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে কিছু বোঝার জিনিস আছে, দেখো একটা প্রশ্ন বলছে, দেখো কি বলছে দেখো, নিচের কোনটি মৌলিক বল নয়? দেখো আমাদের যে মৌলিক বল, এই যে মৌলিক বল হইতেছে কি, 4 ধরনের মৌলিক বল আছে। মৌলিক বল কয় ধরনের আছে, 4 ধরনের মৌলিক বল আছে, আমাদের বইয়ে 4 ধরনের লেখা আছে। তো কি কি ভাইয়া, একটা হইতেছে এই যে মহাকর্ষ বল,
সবল নিউক্লিয় বল, দুর্বল বল, আরেকটা কি, আরেকটা হইতেছে তোমার বিদ্যুৎ চুম্বকীয় বল। আর এই এখানে লেখা আছে, ঠিক আছে, আর লিখলাম না। তো দেখো এই যেখানে সবল নিউক্লিয় বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, আরটা হইতেছে দুর্বল নিউক্লিয় বল, আর হচ্ছে মহাকর্ষ বল। এই চারটা হইতেছে কি আমাদের মৌলিক বল। 4 ধরনের মৌলিক বল আছে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এটা আনসার কোনটা হবে? এই যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা তাহলে কি হবে না, মৌলিক বল হবে না, তাহলে এটা হবে আনসার। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের যে মৌলিক বলের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে পার্থক্য দেওয়া আছে, এখানে সবল নিউক্লিয় বল দেওয়া আছে, এখানে বিদ্যুৎ চুম্বকীয় বল দেওয়া আছে, দুর্বল নিউক্লিয় বল দেওয়া আছে, মহাকর্ষ বল দেওয়া আছে। শেষে পাল্লা, পাল্লা মানে কি, তাদের রেঞ্জটা কত এটা বোঝানোর জন্য বলছে। তো সবল নিউক্লিয় বলে পাল্লা কতটুকু ভাইয়া? 10⁻⁻15, 10⁻⁻15 মনে রাখতে হবে। আর বিদ্যুৎ চুম্বকীয় বল দেখো ইনফিনিটি, মানে কি অসীম। মহাকর্ষ বল দেখো ইনফিনিটি দেওয়া আছে। আর দুর্বল নিউক্লিয় বল কত? এখানে 10⁻⁻15 না, এখানে 16, এখানে 15, এখানে কত 16, একটু মনে রাখবা, ঠিক আছে। তো দেখো পাল্লা দেখো আমরা কিন্তু জেনে ফেললাম। সবল নিউক্লিয় বল কত? 10⁻⁻15, এটা ইনফিনিটি। মহাকর্ষ বল কি ইনফিনিটি, অসীম। আর দুর্বল নিউক্লিয় বল কত? এখান থেকে এক বেশি, 16 -16, তাই না? আচ্ছা, এরপরে দেখো আপেক্ষিক সবলতা, মানে কে কোনটা চেয়ে বেশি শক্তিশালী, এটা এখানে কি বলছে দেখো, মহাকর্ষ বলের সাপেক্ষে। তাহলে মহাকর্ষ বলকে আমি এক ধরলাম, আমি যদি মহাকর্ষ বলকে আমি যদি এক ধরি, মহাকর্ষ বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বল কতটুকু বেশি ভাইয়া? 10⁻41, 10⁻41, দেখ কতটুকু বেশি দেখো। আর বিদ্যুৎ চুম্বকীয় বল কত হবে? 39, এটা 41, এটা 39। আর দুর্বলটা কত? দুর্বলটা হবে 10⁻30, ঠিক আছে। আবার দেখো আমি যদি সবল নিউক্লিয় বলের সাপেক্ষে যদি আমি যদি শক্তিটা আমি যদি চিন্তা করি, তাহলে সবল নিউক্লিয় বলকে আমি এক ধরলাম, সেটার সাপেক্ষে বিদ্যুৎটা কত হবে? 10⁻², দুর্বলটা হবে 10⁻11, মহাকর্ষ বল হবে 10⁻41, ঠিক আছে, একটু মনে রাখবা। আর উদাহরণটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পাল্লাটা বেশি গুরুত্বপূর্ণ আর উদাহরণটা বেশি গুরুত্বপূর্ণ। আর এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, তো বেশিরভাগ এই পাল্লার উদাহরণ থেকে আসে আর কি। তো দেখো উদাহরণটা দেখো, এই যে প্রোটন ও নিউট্রনকে একত্র করে নিউক্লিয়াস গঠন কোন বলের কারণে হয়? সবল নিউক্লিয় বলের কারণে হয়। ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন, এটা কোন কারণে হয়? বিদ্যুৎ চুম্বকের কারণে হয়। দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয়াস ভাঙানোর জন্য এই যে বিটা রশ্মি দায়ী, এই যে বিটা রশ্মিটা গুরুত্বপূর্ণ, বিটা রশ্মি দায়ী। আর মহাকর্ষ বল কী হবে ভাইয়া? নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে, ঠিক আছে, উদাহরণগুলো একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে এখন পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখন প্রশ্ন কী বলছে দেখো, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বল বললে কত হবে? 10⁻⁻15। আর দুর্বল, আর কোনটা? মহাকর্ষ বল হবে অসীম। আর যদি কি বলে, বিদ্যুৎ চুম্বকীয় বল আর মহাকর্ষ বল হইতেছে অসীম। আর দুর্বল নিউক্লিয় বল হবে 10⁻⁻16, ঠিক আছে। আমাকে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে সবল নিউক্লিয় বল, তাহলে কোনটা হবে? 10⁻⁻15। কোথায় আছে দেখো, এই যে ক নম্বরে কিন্তু দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? সবল নিউক্লিয় বল কাজ করে, সবল নিউক্লিয় বল কাজ করে। আর যে মহাকর্ষ বল কি হবে ভাইয়া? মহাকর্ষ বল হইতেছে তোমার গ্যালাক্সি গঠন। আর বিদ্যুৎ চুম্বকীয় বল কি? ওই তোমার যে ইলেকট্রন আর নিউক্লিয়াসকে গঠন করে পরমাণু গঠন। আর দুর্বল নিউক্লিয় বল কি? তোমার যে বিটা ক্ষরণের জন্য দায়ী। এই যে শর্টকাট টেকনিকগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের করে। বিটা রশ্মি বললে কি হবে? দুর্বল নিউক্লিয় বল। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে সবচাইতে দুর্বল বল কোনটা? সবচাইতে দুর্বল বল কোনটা? দেখো আমাদের মহাকর্ষ বল কয়টা? 4টা, তাই না? একটা হইতেছে সবল নিউক্লিয় বল, একটা হইতেছে বিদ্যুৎ চুম্বকীয় বল, আরেকটা হইতেছে দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হইতেছে মহাকর্ষ বল। দেখো সবচেয়ে শক্তিশালী হইতেছে এটা, আর সবচেয়ে দুর্বল হইতেছে এটা, ঠিক আছে। তাহলে ক্রমটা কোন দিকে হবে? এই যেরকম বরাবর হবে।
সবচেয়ে শক্তিশালীকে সবল, এরপরে কি বিদ্যুৎ চুম্বকীয় বল, এরপর দুর্বল নিউক্লিয় বল, এরপর হচ্ছে মহাকর্ষ বল। তাহলে দেখো সবচেয়ে দুর্বল বল কোনটা? সবচেয়ে দুর্বল বল হইতেছে মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল কোনটা? এটা হইতেছে মহাকর্ষ বল। আর সবচেয়ে শক্তিশালী বললে কোনটা হবে? সবল নিউক্লিয় বল। ঠিক আছে? সবচেয়ে শক্তিশালী বল হইতেছে সবল নিউক্লিয় বল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে? কোন বলের লব্ধি শূন্য হয়? কোন বলের লব্ধি শূন্য হয়? সাম্য বলের লব্ধি শূন্য হয়। মনে করো, ঠিক আছে, এই যে মনে করো এখানে একটা বস্তু আছে, এটাকে তুমি এদিক থেকে 5 নিউটন বল দিতেছো, আবার সেম আরেকজন এদিক থেকে তোমার কি হইতেছে 5 নিউটন বল দিতেছে। ঠিক আছে, তুমি এদিকেও 5 নিউটন দিতেছো, এদিক থেকেও 5 নিউটন বল দিতেছে। এই বস্তুটা কিন্তু এদিকেও যাবে না, এদিকেও যাবে না, সে কিন্তু স্থিরে থাকবে, সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটার যদি আমি যদি নিট বল যদি বের করি বা লব্ধি বল যদি বের করি, তাহলে কত হবে? 5 - 5, কারণ এদিকে 5 এদিকে 5, তাহলে কত হয়? 0 নিউটন হয়। তাহলে এই যে সাম্য বল, এই যে সাম্য বলের কি হয়? লব্ধিটা কত হয়? 0 হয়। ঠিক আছে, আবার যে সাম্য বলের এটা কিন্তু সুন্দর কিন্তু একটা উদাহরণ আছে। যেমন আমরা যদি ওই যে রশি টানা খেলি না, দেখো এই যে মনে করো এই যেখানে একটা ব্যক্তি আছে, এই মনে করো এই যে এখানে কি দেখো, এইখানে 2জন দল, এখানে 2জন দল। ঠিক আছে, তারা কি করতেছে? রশি টানাটানি খেলতেছে। তো এই যেখানে মানে এটা হচ্ছে তার সাম্য অবস্থা, মধ্যবর্তী বিন্দু হইতেছে এটা। তো তারা যদি মনে করো এদিকে তারা কি করতেছে, তারা মনে করো যে 10 নিউটন বলে টানতেছে, তারাও কি করতেছে? 10 নিউটন বলে টানতেছে। তো কি এদিকেও 10 নিউটন, এদিকেও 10 নিউটন, এই যে বিন্দুটা এটা কিন্তু আর এদিকেও যাবে না, এদিকেও যাবে না, সে কিন্তু স্থির অবস্থায় থাকবে। তো এটা কি সাম্য বল? সাম্য বল এটা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি হবে ভাইয়া? এখানে তোমার লব্ধি বলটা কত হবে? 0 হবে, কারণ এদিকেও বল সমান, এদিকেও বলটা সমান, লব্ধি বল 0। আচ্ছা, এরপরে তো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়? ফুটবল, রশি টানাটানি, ক্রিকেট, বেসবল। বলো তো কোনটা? এই যে রশি টানাটানি, এই যে রশি টানাটানিতে এটা বাস্তব উদাহরণ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, এই যেখানে একটা 1 কেজি বস্তু আছে, এই যেখানে কি আছে? একটা 1 কেজি বস্তু আছে, এদিক দিয়ে 2 নিউটন বলে টানতেছে, আর এদিক দিয়ে 3 নিউটন বলে টানতেছে। 1 কেজি বরের বস্তুকে 3 নিউটন আর 2 নিউটন বলে দুই দিকে টানা হচ্ছে, বস্তুটির নিট ত্বরণ কত হবে? আগে নিট বলটা একটু বের করো তো, এফ এর মান কত হবে? এদিকে 3 থেকে এদিকে 2 বাদ দিব, কত থাকে? 1 নিউটন থাকে। তাহলে এখন কি হবে? এফ ইজিক্যাল টু কি? এম এ সমান 1, বা এ ইজিক্যাল টু কত হবে? 1/m। এম এর মান কত? 1 কেজি, 1/1 মানে কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ত্বরণ কত হবে? একই হবে। বুঝা গেল কেন মাইনাস দিলাম? এখানে মাইনাস দেওয়ার কারণ হলো, কারণ এটা এদিকে বিপরীত দিকে তার টানতেছে। ঠিক আছে, কারণ বড়টা থেকে ছোটটা বাদ দিলাম। তো এটা কি? তার নিট ত্বরণ বা নিট বল। এই নিট বল মানে কত? এফ ইজিক্যাল টু এম এ। আমরা তো সূত্র জানি, এম এ সমান কত? 1। এই যে 1 পাইলাম, যেটা এখান থেকে এর মান যদি বের করতে চাই 1/m হবে। এম এর মান কত দেওয়া আছে? 1 কেজি। 1 কেজি বসালাম, 1 থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো তোমাদের কিছু এখানে এমসিকিউ দেওয়া, প্র্যাকটিস দেওয়া আছে। কি বলছে দেখো, বিদ্যুৎ চুম্বকীয় বল মধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী? এই যে তোমাদের এটা যে ছক দেখাইছে না, এই ছকে কিন্তু দেওয়া আছে, এটা তোমরা দেখবা। ঠিক আছে, একটু মনে রাখবা, এটা বোর্ড পরীক্ষা কিন্তু আসছে। চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? একেবারে যে প্রথম এমসিকিউতে কিন্তু এটার জন্য উদাহরণ কিন্তু দিয়ে দিছি। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। কি বলছে দেখো, দুর্বল নিউক্লিয় বলের কারণে ক্ষয় হয় কোনটা? দুর্বল নিউক্লিয় বল বললে কোনটা হবে? বিটা। তাহলে এটা দেখবো।
সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? ওই যে 4টা যে মৌলিক বলের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, কোনটা সবচেয়ে কম দুর্বল, মানে সবচেয়ে বেশি দুর্বল, এটা একটু বের করবা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বলে দিছি। আচ্ছা, তো এখন আমাদের 2 নম্বর টাইপ, আমাদের এখন ভরবেগ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো কি বলছে দেখো ভাইয়া, রকেটের গতি কিসের উদাহরণ? ঠিক আছে, এটার কিন্তু প্রমাণ আছে। তো এটা তুমি একটু মনে রাখবা, রকেটের যে গতিটা এটা হইতেছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে আর কি। ঠিক আছে, তোমরা একটু বড় ক্লাসে গেলে এটা কিন্তু ব্যাখ্যাটা বুঝতে পারবে আরো ভালোভাবে। ঠিক আছে, এটা মনে রাখবা, রকেটের গতি কিসের উদাহরণ? ভরবেগের সংরক্ষণের সূত্রটার উদাহরণ। আর ভরবেগের একক কি? ভরবেগ মানে কি ভাই? ভরবেগ মানে হইতেছে ভর ইন্টু বেগের গুণফল। সহজভাবে যদি বলতে চাই, ভর ইন্টু বেগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এই যে ভরবেগের একক বলছে, ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। এটা হবে কি? ভরবেগের একক। কোথায় আছে দেখো? কেজি মিটার পার সেকেন্ড। খ নম্বরে দেখো কেজি মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর যদি এখন যদি তোমাকে যদি প্রশ্ন বলে ভরবেগের মাত্রা কি হবে? ভরের মাত্রা কি ভাইয়া? বড় হাতের এম। বেগের মাত্রা কি হবে? L(t-1). তাহলে ভরবেগের মাত্রা যদি বলে তাহলে এটা হবে, আর একক বললে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই যে ভরবেগের মাত্রা পরবর্তী প্রশ্নে কিন্তু বলা আছে, ভরবেগের মাত্রা কোনটা হবে? mLt-1। আনসার কোনটা হবে? আনসার হবে ক নম্বরটা। আচ্ছা, এখন দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, কোনো নির্দিষ্ট বস্তুর বেগের পরিবর্তন হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগ কি গুণ ও কত গুণ হবে? ভরবেগ মানে কি? ভরবেগ মানে হইতেছে mv, তাই না? এখন এই যে বেগটা মনে করে যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে ভরবেগটাও কি হবে? দ্বিগুণ হবে। ভরবেগটা কি কত গুণ হবে? ভরবেগটাও হয়ে যাবে 2 গুণ। ঠিক আছে, তাও যদি তোমরা যদি না বুঝে থাকো কীভাবে হইলো এটা, আমরা কিন্তু সূত্রের মাধ্যমে বের করতে পারি। দেখো, P = mv, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি? P'/P সমান কি বলতে পারি? M'(V'/mv বলতে পারি। m ভর তো চেঞ্জ হবে না, এ কারণে এমই থাকলো। v' কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে, তাহলে 2 × v, আর এই m v তো থাকলোই। এই m কাটাকাটি যায়, এই v কাটাকাটি যায়, তাহলে কি বলতে পারি? P' = 2 × p। দেখছো, দ্বিগুণ কিন্তু হয়ে যায়। তাহলে বেগ যত গুণ হবে তত গুণে কি হবে? ভরবেগটা হবে। কই আছে দ্বিগুণ হবে? এই যে গ নম্বর কিন্তু দ্বিগুণ হবে বলা আছে। তো পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, 75,000 কেজি মিটার পার সেকেন্ড 75,000 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একটি ট্রাকের গতিবেগ 54 কিলোমিটার/আওয়ার হলে ট্রাকটির ভর কত? দেখি আমরা করার চেষ্টা করি। কী দেওয়া আছে দেখো, ভরবেগের মান দেওয়া আছে 7,500 ও 75,000 বলছিলাম, তাই না? 7,500 কেজি মিটার পার সেকেন্ড। ট্রাকের গতিবেগ ভি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 54 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কি করতে হবে? এই 54কে 1000/3600 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটার মান কত আসবে? 15 আসবে। তাহলে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা কি জানি? সূত্র জানি হইতেছে P = mv। P = mv। আমাকে m এর মান বের করতে হবে, তাহলে P/v। P মান কত? 7,500। v এর মান কত? v এর মান হইতেছে 15। 7,500কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 500 হবে। একক কি হবে ভাইয়া? বরের একক কি? কেজি। তাহলে 500 কেজি কোথায় আছে দেখো, এই দেখো গ নম্বরে কিন্তু 500 কেজি দেওয়া আছে। আনসার হবে গ নম্বরটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, 60 নিউটন বল, 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে? বস্তুটির বেগের পরিবর্তন কত হবে? আচ্ছা দেখো, তাইলে 60 নিউটন বল, তাই না? এফ এর মান দেওয়া আছে
60 নিউটন। এম এর মান দেওয়া আছে 30 কেজি। এরপরে সময় দেওয়া আছে 1 মিনিট, মানে কত? 60 সেকেন্ড। বস্তুটির বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন কত? ডেল ভি মান বের করতে হবে আমাকে। তাহলে দেখো আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, এই সূত্র জানি তো আমরা, এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা এই সূত্র সবাই জানি না? হ্যাঁ। তাহলে দেখো এফ এর মান কত? 60। এম এর মান কত? 30 ইন্টু ভি। এ সমান কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি বলতে পারি, বা 60 ইজ ইকুয়াল টু 30 ইন্টু এই যে ভি মাইনাস ইউকে আমি ডেল ভি বলতে পারি, বেগের পরিবর্তন। আর সময় কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। 30টা 60 দিয়ে ভাগ করলে 2 হয়, এই 2 দিকে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 120 ইজ ইকুয়াল টু ডেল ভি। তাহলে ডেল ভি মান কত ভাইয়া? বেগের পরিবর্তন কত? 120। বেগের পরিবর্তন কত হয়? 120 হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, একটি বস্তুর উপর 10 নিউটন বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা দেখো, এই যে প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা একটু গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝবে একটু। এটা সবুজ কালার নেই, নিলাম। আচ্ছা দেখো কি দেওয়া আছে, দেখো মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 10 নিউটন, সময় দেওয়া আছে 2 সেকেন্ড, আর কিছু দেওয়া নাই। আর ভরবেগের পরিবর্তনের মানটা বের করার জন্য বলছে। তো দেখো আমি কি জানি, সূত্র জানি হইতেছে একটাই জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এম এর জায়গায় আমি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, এটা লিখতে পারি। আচ্ছা এখন দেখো আমি কি বলতে পারি, এই যে টি, এই যে টি, এটা এখানে ভাগ আকারে আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এফ টি বলতে পারি। এনে কি থাকে? এম ভি মাইনাস ইউ। তো এইটাই তো ভাইয়া ভরবেগের পরিবর্তন, তাই না? এটাই তো ভর, এই যে বেগের পরিবর্তন ইন্টু ভর মানে কি? ভরবেগের পরিবর্তন, তাই না? এই ভি মাইনাস ইউ মানে কি? বেগের পরিবর্তন না? এটার সাথে ভর গুণ আছে, মানে কি? ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো এই যে ভরবেগের পরিবর্তন সমান কি? এফ ইন্টু টি, তাই কি না? আমার কিন্তু এফ এর মানও দেওয়া আছে, টির মানও দেওয়া আছে, তাহলে আমি এই যে এফ আর টিকে গুণ করলেই তো আমি ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাই। আমি কেন এটা নেব? কারণ তো আমার বেগের মান তো দেওয়া নাই, আমাকে ভরের মানও দেওয়া নাই, বেগের মানও দেওয়া নাই। আমি তো এই সূত্র দিয়ে পারবো না, তো আমাকে এই যে এটা নিতে হবে, এফ আর টি গুণ করলেই আমি কিন্তু এটার মানও পেয়ে যাব, কারণ দুইটাই কি? সেম। তাহলে দেখো এফ আর টির মান কত? 10, আর টির মান কত? 2। 10 দুগুণে কত? 20। তো দেখো 20 কোথায় আছে? দেখো ক নম্বরে কিন্তু 20 দেওয়া আছে। বুঝতে পারলাম? ঠিক আছে, আচ্ছা। এখন দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 100 কেজি চাল 100 কেজি চাল ভর্তি একটি ট্রাক 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান, অর্ধেক চাল পড়ে গেলে ভরবেগের পরিবর্তন কত হবে? আচ্ছা দেখো প্রথমে কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 100 কেজি, একটি ট্রাক 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান, বেগের মান কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে তার ভরবেগ কত হবে ভাইয়া? এম ইন্টু ভি। এম এর মান 100, ভি এর মান কত? 30। 30 ইন্টু 100 মানে কত? 3000 নাকি? 3000 কেজি মিটার পার সেকেন্ড, 3000 কেজি মিটার পার সেকেন্ড। এরপরে কি বলছে দেখো, অর্ধেক চাল পড়ে গেলে ভরবেগের পরিবর্তন কত হবে? আচ্ছা দেখো এখন কি হইলো, এখন হয়েছে তোমার অর্ধেক চাল যদি পড়ে যায়, যদি অর্ধেক চাল যদি পড়ে যায়, তাহলে এম টুর মান কত হবে? 100 কেজির অর্ধেক কত? 50 কেজি। 50 কেজি। দেখো এখন একটা ট্রাকের মধ্যে আমার ভরটা কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে, কমে গেছে, তাহলে ব্যাগটা কি হবে? বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কেন বাড়লো? কারণ এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। কারণ কি ভাইয়া, আমি যদি বাহ্যিক যদি কোনো বস্তুর উপর আমি যদি কোনো যদি বাহ্যিক যদি বল যদি প্রয়োগ না করি, তাহলে কি হবে? তার আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি হবে? সেম থাকবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র।
তো এখানে কী হলো ভাইয়া, আমার ভরটা কমে গেছে, তাহলে বেগটা বাড়বে। তাহলে এটার যে ভরবেগ, এটার মানও কত হবে, তোমাকে 3000 হইতে হবে, কারণ ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী 3000 হইতে হবে। তাহলে দেখো আদি ভরবেগ কত, আদি ভরবেগ হইতেছে 3000, শেষ ভরবেগ কত 3000, তো পরিবর্তন মানে তো বিয়োগ করে, তাই না, তো কত হয়, 0 হয়। তাইলে ভরবেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন হবে 0 হবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? কারণ দেখো আমি কেন বলা এখানে বেগের মানটা বেশি হয়ে যাবে, কারণ আমাকে 2টা গুণ করে আমাকে 3000 করতে হবে, এখানেও আমার 3000 হইতে হবে। যেহেতু আমার ভরের মান যেহেতু কমে গেছে, 50 হয়ে গেছে, তাহলে আমাকে ভি এর মান বাড়াইয়া আমাকে এই 3000 করতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, একটি 50 কেজি ভরের স্থির বস্তুর উপর ভরবেগ কত। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। এম এর মান কত বলছে, 50 কেজি। স্থির বস্তু মানে কি, তার বেগ কত, 0। তাহলে তার ভরবেগ মানে কি ভাইয়া, এম ইন্টু ভি, 50 ইন্টু 0 মানে কত, 0। এর মানে ভরবেগই নাই, তো আনসার কোনটা হবে, 0। দেখো তোমাদের কিছুখানি প্র্যাকটিস দেওয়া আছে, কি বলছে দেখো, 5 কেজি ভরের একটি বস্তুর উপর 750 নিউটন বল 0.4 সেকেন্ড সময়ব্যাপী কাজ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত। এই যে একটা সূত্রটা দেখাইছিলাম, মনে আছে, এফ ইজিক্যাল টু এম এ সমান কি বলতে পারি, এম ভি মাইনাস ইউ বাই টি বলতে পারি, অথবা এফ টি ইজিক্যাল টু এম ভি মাইনাস ইউ বলতে পারি। দেখো এফ টির মান বের করলে কি হয়ে যায়, আমার কিন্তু ভরবেগের পরিবর্তনটা হয়ে যায়। বাড়ি কাজ করবা, সেম প্রশ্ন করাইছি। এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কোনো বস্তুর ভর 4 কেজি এবং বস্তুটি 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে বস্তুটির ভরবেগ কত হবে। এই ভাইয়া এম এর মান দেওয়া আছে 4 কেজি দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, এখন ভরবেগের মান বের করো, সহজ প্রশ্নই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, তবে আমরা আজকে এতটুকুই রাখি, আমাদের পরবর্তী ক্লাসে নিউটনের প্রথম দ্বিতীয় সূত্র এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।